প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শুভ সকাল। আজকে অনার্স থার্ড ইয়ার ক্লাসে তোমাদের সঙ্গে আমি আছি শিউলি ভদ্র, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। আগের দিনের ক্লাসে আমরা আজকে পড়ব জিমনোস্পার্ম, প্যালিওবোটানি এবং প্যালিনোলোজি। আগের ক্লাসে আমরা ক্লাসিফিকেশন পড়েছিলাম, আজকে পড়ব ফাইলোজেনি। বিভিন্ন গ্রুপের যে ফাইলোজেনি আছে, ফাইলোজেনিগুলো পড়ার আগে যে শ্রেণীবিন্যাসটা আছে সেই শ্রেণীবিন্যাসটা আমরা আবার একটু দেখে নিচ্ছি। দেখো, জিমনোস্পার্ম, চেম্বারলিন এবং টিপো প্রবর্তিত যে শ্রেণীবিন্যাস জিমনোস্পার্মের, সেখানে জিমনোস্পার্মকে প্রধানত দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, সাইক্যাডোফাইটা এবং কনিফেরোফাইটা। সাইক্যাডোফাইটা শ্রেণীকে আবার তিনটা বর্গে ভাগ করা হয়েছিল, সাইক্যাডোফিলিক্যালিস, বেনেটাইটালিস এবং সাইক্যাডালিস। কনিফেরোফাইটাকে ভাগ করা হয়েছিল চারটা অর্ডারে, করেটালিস, গিঙ্গুয়ালিস, কনিফেরালিস এবং নিটালিস। এরপর কনিফেরালিসকে আবার 6টি পরিবারে, ফ্যামিলিতে ভাগ করা হয়েছিল। তো এখন আমরা দেখব যে এই গ্রুপগুলো, যেমন এখানে দেখলে যে বেনেট টাইটালিস অর্ডার, সাইক্যাডোফাইটা শ্রেণীর আন্ডারে বেনেট টাইটালিস, আমরা এই বেনেট টাইটালিসের ফাইলোজেনিক গুরুত্ব দেখব। আগে আসি আমরা ফাইলোজেনিক গুরুত্ব বলতে আমরা কি বুঝি। ফাইলোজেনিক গুরুত্ব হচ্ছে কোনো জীবের বিবর্তনের ইতিহাস। তো মনে করা হয় যে বেনেট টাইটালিস বর্গ থেকে গুপ্তবীজী উদ্ভিদ সৃষ্টি হয়েছে, এবং এটাই হচ্ছে এই বেনেট টাইটালিস বর্গের ফাইলোজেনিক গুরুত্ব। বিখ্যাত শ্রেণীবিন্যাসবিদ দেখো বেনথাম এবং হুকারের মতে আবৃতবীজী উদ্ভিদের সৃষ্টি হয়েছে বেনেট টাইটালিস বর্গের, এই যে বেনেট টাইটালিস বর্গের উদ্ভিদ তার বাইস্পোরাঞ্জিয়েট স্ট্রবিলাস থেকে। আগের দিন আমরা যে শ্রেণীবিন্যাসে যে বিভিন্ন বর্গ শ্রেণীর বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম, এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। প্রথমত শ্রেণীবিন্যাস হিসেবেই প্রশ্ন আসতে পারে, তারপরেও ফাইলোজেনিক গুরুত্ব পড়তে গেলে আমাদের ওই বৈশিষ্ট্যের কম্পেয়ারেই কিন্তু ফাইলোজেনিক গুরুত্বটা আলোচনা করতে হবে। তো আগের দিন যেটা করা হয়েছিল তোমরা প্রয়োজনে আরেকবার একটু দেখে নেবে, বইতেও আছে, আগের দিনের ভিডিও আছে এই গ্রুপে, তোমরা আবার একটু দেখে নেবে। তাহলে বেনথাম ও হুকারের মতে বেনেট টাইটালিস বর্গের উদ্ভিদ থেকে তৈরি হয়েছে অ্যাঞ্জিওস্পার্ম, এবং এই যে বেনেট টাইটালিস বর্গের উদ্ভিদ, এটার স্ট্রবিলাস হচ্ছে বাইস্পোরাঞ্জিয়েট স্ট্রবিলাস। বায়োস্পোরাঞ্জিয়েট স্ট্রবিলাস বলতে বোঝায় যে একই স্ট্রবিলাসে মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিল দুটোই আছে। এই যে দেখো এখানে মাইক্রোস্পোরোফিল এগুলো, আর এটা হচ্ছে ভিতরে মেগাস্পোরোফিল, এবং তার চারপাশে ব্র্যাক ছিল। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বেনেট টাইটালিস বর্গের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করা হয়েছিল। তো এই যে বায়োস্পোরাঞ্জিয়েট স্ট্রবিলাস, ধারণা করা হয় যে এখান থেকেই ম্যাগনোলিয়েসি পরিবার, গুপ্তবীজী উদ্ভিদের ম্যাগনোলিয়েসি পরিবারের উভলিঙ্গ পুষ্প তৈরি হয়েছিল। দেখো, এবং এই ছবিটা দেখো, বেনেট টাইটালিস বর্গের যে বায়োস্পোরাঞ্জিয়েট স্ট্রবিলাস, এই মাঝখানে ওভিউল রিসেপ্টাকল, এইটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল, আর এগুলো হচ্ছে ব্র্যাক্ট, আর এইটা হচ্ছে ম্যাগনোলিয়েসি পরিবারের উদ্ভিদ। এই যে ফুলের পাপড়ি, তারপরে বৃতি আছে নিচে, আর এখানে স্টেমেন যেটা দেখতে পাচ্ছ, স্টেমেন হচ্ছে পুংস্তবক এবং কার্পেল হচ্ছে স্ট্রিওস্তবক। তো এখানে
এখানে ধারণা করা হয় যে এই বায়োস্পোরাঞ্জিয়ের যে স্ট্রবিলাস, এই স্ট্রবিলাসের এই ব্র্যাক্ট যেগুলো বাইরে আছে, এই ব্র্যাক্ট গুলো পরিবর্তিত হয়ে তৈরি হয়েছে আবৃতবীজী উদ্ভিদের বৃতি এবং দলে পরিণত হয়েছে। আর যে মাইক্রোস্পোরোফিল থেকে তৈরি হয়েছে পুংস্তবক, এবং মেগাস্পোরোফিল থেকে তৈরি হয়েছে স্ত্রীস্তবক। তো এইভাবে এই বায়োস্পোরাঞ্জিয়েট স্ট্রবিলাস বেনেট টাইটালিস বর্গের বায়োস্পোরাঞ্জিয়েট স্ট্রবিলাস থেকে তৈরি হয়েছে গুপ্তবীজী উদ্ভিদের ম্যাগনোলিয়াসি পরিবারের উভলিঙ্গ পুষ্প। উভলিঙ্গ বলা হচ্ছে কারণ একই ফুলের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে উভলিঙ্গ পুষ্প। তাহলে আমরা দেখলাম বেনেট টাইটালিস থেকে আবৃতবীজী উদ্ভিদের উভলিঙ্গ পুষ্প তৈরি। এখন বেনেট টাইটালিস নিজে তৈরি হয়েছে কোথা থেকে? দেখো, সাইকাডোফিলিকালিস থেকে দুটো নতুন লাইনের উৎপত্তি হয়, একটা বেনেট টাইটালিস, অন্যটা সাইকাডালিস। সাইকাডোফিলিকালিস থেকে তৈরি হয়েছে দুটো লাইন, একটা বেনেট টাইটালিস এবং একটা সাইকাডালিস। এবং এই দুটো নতুন লাইন তৈরি হওয়ার পর থেকেই সাইকাডালিস ধীরে ধীরে, এই যে সাইকাডোফিলিকালিস ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং ট্রায়াসিক যুগের শেষ পর্যায়ে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এবং এই যে আবির্ভাবের পর থেকে, বেনেট টাইটালিস আবির্ভাবের পর থেকে এর দ্রুত বিকাশ করতে থাকে এবং জুরাসিক পর্যায়ে তাদের এই বিকাশটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। এবং এই চূড়ান্ত পর্যায়ে তাদের বিকাশের পর থেকে আবার আস্তে আস্তে এরা বিলুপ্ত হতে শুরু করে এবং ক্রিটেশিয়াস যুগের মাঝামাঝি অথবা শেষ পর্যায়ে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। বেনেট টাইটালিস বর্গ যখন পড়েছিলাম তখন কিন্তু বলা হয়েছিল যে এই বর্গের সমস্ত উদ্ভিদ এখন বিলুপ্ত, অধুনা লুপ্ত বলা হয়েছিল। তো এখন এরা কেউ বেঁচে নেই এবং এরা কখন বিলুপ্ত হয়ে গিয়েছিল? দেখো, ক্রিটেশিয়াস যুগের মাঝামাঝি অথবা শেষ পর্যায়ে এরা পৃথিবী থেকে বিদায় লাভ করে। তাহলে সাইকাডোফিলিকালিস থেকে বেনেট টাইটালিস হয়েছিল এবং সাইকাডালিস। বেনেট টাইটালিসের এই যে বাহ্যিক গঠন, এইগুলো সাইকাডালিস সাইকাড সদৃশ। যে দেখো, বেনেট টাইটালিস এবং সাইকাডালিস। সাইকাডের মতো বেনেট টাইটালিসের আছে বৃহৎ পত্র, এদের পাতায় দেখো, পাতা দেখো দেখতে মোটামুটি একই রকম, বৃহৎ পক্ষল যৌগিক পত্র এবং মাথার উপরে মুকুটের মতো অবস্থান করত। এরা যেহেতু সবাই বিলুপ্ত সেহেতু সবাই পাস্ট টেন্সে বলা হচ্ছে অবস্থান করত, কাণ্ড খাটো এবং স্থায়ী পত্রমুকুল দ্বারা আচ্ছাদিত। কিন্তু এই যে বেনেট টাইটালিস এবং সাইকাডালিস, এদের মধ্যে অনেক মিল আছে কিন্তু কিছু কিছু বৈসাদৃশ্য আছে, যে কারণে বেনেট টাইটালিসকে সাইকাডালিস থেকে আলাদা গ্রুপে রাখা হয়েছে। এবং এই যে বেনেট টাইটালিস বর্গটা, এই ইংরেজ বিজ্ঞানী যে বেনেটের সম্মানে এই ফসিল বর্গটির নামকরণ করা হয়েছে বেনেট টাইটালিস। তাহলে আমরা দেখলাম যে বেনেট টাইটালিস থেকে মনে করা হয় যে বেনেট টাইটালিসের বায়োস্পোরাঞ্জিয়েট স্ট্রবিলাস থেকে তৈরি হয় ম্যাগনোলিয়াসি পরিবারের গুপ্তবীজী উদ্ভিদের ম্যাগনোলিয়াসি পরিবারের উভলিঙ্গ পুষ্প। আর বেনেট টাইটালিসের নিজের উৎপত্তি হচ্ছে সাইকাডোফিলিকালিস থেকে, এবং সাইকাডোফিলিকালিস থেকে বেনেট টাইটালিস এবং সাইকাডালিস দুটো বর্গের উৎপত্তি এবং দুটো লাইনের, এবং বেনেট এই দুটো লাইনের উৎপত্তি হওয়ার পর থেকেই সাইকাডোফিলিকালিস বিলুপ্ত হতে শুরু করে। এবং কোন যুগে? এটা ট্রায়াসিক যুগের শেষ পর্যায়ে এরা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। আর বেনেট টাইটালিস এরা আবির্ভাবের পর থেকে কিছুদিন দ্রুত বিকাশ করতে থাকে এবং জুরাসিক পর্যায়ে তাদের বিকাশ চূড়ান্তে পৌঁছায়। এরপর ক্রমে এরা আস্তে আস্তে আবার বিলুপ্ত হতে শুরু করে এবং ক্রিটেশিয়াসের মাঝামাঝি সময়ে এরা পৃথিবী থেকে চিরবিদায় লাভ করে। এবং বেনেট টাইটালিসের সাথে সাইকাডালিসের বেশ কিছু সাদৃশ্য আছে। পাতা দেখো, পাতা মাথার উপরে মুকুটের মতো, বৃহৎ পক্ষল যৌগিক, দুজনেরই কাণ্ড খাটো এবং এই যে স্থায়ী পত্রমুকুল দিয়ে আচ্ছাদিত। তারপরেও এদের কিছু কিছু
অমিল থাকার কারণে বেনেট টাইটালিসকে এবং সাইকাডালিসকে আলাদা গ্রুপে রাখা হয়েছে। আর বেনেট টাইটালিস বর্গটার নামকরণ করা হয়েছে ইংরেজ বিজ্ঞানী জে বেনেটের সম্মানে। তাহলে বেনেট টাইটালিসের ফাইলোজেনি আমরা দেখলাম। এখন এই যে এরাগুলো আমরা একটু এরাগুলো দেখে নেব, কারণ বারবার তোমাদের ট্রায়াসিক, মেসোজোইক নানা ধরনের যুগের নাম পড়তে হচ্ছে। দেখো এই যে এখানে এই যে মেডিয়ান, আর্কিয়ান, প্রোটোজোইক, প্যালিওজোইক, মেসোজোইক, সিনোজোইক, এই সমস্ত এরাকে ভাগ করা হয়েছে বিভিন্ন পিরিয়ডে। এবং আগে আরেকটু বলে নেই, এই যে নিচের যে এরা বা যে সময়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবচেয়ে পুরনো, এবং উপরের দিকের যে সময়গুলো এগুলো হচ্ছে আধুনিক। অর্থাৎ সিনোজোইক হচ্ছে সবচেয়ে আধুনিক এরা, এবং এই যে সবচেয়ে পুরনো হচ্ছে প্রোক্যাম্বিয়ান। তো এখান থেকে এটা হচ্ছে সবচেয়ে পুরনো সময়, জিওলজিক্যাল টাইম স্কেলে সবচেয়ে আগের সময় হচ্ছে এটা, এবং সবচেয়ে আধুনিক বর্তমান কালের কাছাকাছি সময় হচ্ছে এইটা। এবং এদের সময়ের যে ডিউরেশন সেটা দেওয়া আছে মিলিয়ন অফ ইয়ার্স এগো, তার মানে 3500 মিলিয়ন, 3,500 মিলিয়ন বছর আগে ছিল হচ্ছে এই যে মেডিয়ান, আর্কিয়ান, প্রোটেরোজোইক, এই এরাগুলো ছিল 3,500 মিলিয়ন বছর আগে। তাহলে এই যে দেখো এখানে মেসোজোইককে ভাগ করা হয়েছে ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেশিয়াস, এবং সিনোজোইককে ভাগ করা হয়েছে টারশিয়ারি, কোয়াটারনারি, এভাবে ভাগ করা হয়েছে। তাহলে এই জিওলজিক্যাল টাইম স্কেল গুলো তোমরা হয়তো আগেও পড়েছো বা এর পরেও আমাদের পড়তে হবে। তো যেহেতু বারবার এই শব্দগুলো আসছে এগুলো তোমাদের একটু এগুলো সম্পর্কে ধারণা দিয়ে রাখলাম। এটা বেনেট টাইটালিস বর্গের উদ্ভিদ এবং এটা হচ্ছে সাইক্যাডালিস বর্গের উদ্ভিদ। এবার আমরা দেখব সাইক্যাডোফিলিক্যালিসের ফাইলোজেনি। আমরা সাইক্যাডোফিলিক্যালিসের অবস্থানটা দেখে নেই। সাইক্যাডোফিলিক্যালিস আমরা এতক্ষণ দেখেছিলাম বেনেট টাইটালিসের ফাইলোজেনি, এবার দেখব সাইক্যাডোফিলিক্যালিসের ফাইলোজেনি। দেখো সাইক্যাডোফিলিক্যালিসের উদ্ভিদ হচ্ছে এই যে মেডুলোসা। তো সাইক্যাডোফিলিক্যালিসকে যেদিন বৈশিষ্ট্য পড়া হয়েছিল সেদিনও বলা হয়েছিল যে এদেরকে বলা হয় সিড ফার্ন, কারণ দেখো এদের পাতা, মেডুলোসার পাতা এবং ফার্নের পাতা দেখো বলতে গেলে একই রকম, এবং এদের আকার, আকৃতি এবং অনেক বৈশিষ্ট্যগুলো আমরা দেখব, অনেক বৈশিষ্ট্যে এরা সাদৃশ্যযুক্ত। এই জন্য বলা হয় এই সাইক্যাডোফিলিক্যালিসকে বলা হয় সিড ফার্ন। সিড ফার্ন বলার কারণ হচ্ছে ফার্ন একটা অপুষ্পক উদ্ভিদ, যেহেতু ফুলই নেই সুতরাং ওখানে বীজ তৈরি হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সাইক্যাডোফিলিক্যালিস হচ্ছে নগ্ন বীজি উদ্ভিদ, এদের ফল হয় না কিন্তু ফুল হয় এবং বীজ তৈরি হয়, এবং বীজ ন্যাকেড অবস্থায় থাকে, মানে ফল দিয়ে আবৃত থাকে না, কারণ এদের ফুলে গর্ভাশয় থাকে না। তো এই জন্য এই সাইক্যাডোফিলিক্যালিসকে বলা হয় বীজযুক্ত ফার্ন বা সিড ফার্ন। ফার্নের মতো, শুধু ফার্নের সিড নেই, এদের সিড আছে। তাহলে এই যে সাইক্যাডোফিলিক্যালিসকে তাহলে টেরিডোফাইটা এবং জিমনোস্পার্মের মাঝামাঝি একটা গ্রুপ বলে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ মনে করা হয় যে সাইক্যাডোফিলিক্যালিস, টেরিডোফাইটা এবং জিমনোস্পার্মের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করেছে। তাহলে জিমনোস্পার্মের আগের গ্রুপ হচ্ছে টেরিডোফাইটা, এবং টেরিডোফাইটার পরে সাইক্যাডোফিলিক্যালিস, এবং সাইক্যাডোফিলিক্যালিস থেকে পরবর্তীতে অন্যান্য জিমনোস্পার্মের অন্যান্য গ্রুপ তৈরি হয়েছে। দেখো এই ফার্নের সাথে সাইক্যাডোফিলিক্যালিসের কি কি মিল? ফার্নের পাতার মতো সাইক্যাডোফিলিক্যালিসের পাতাও পক্ষল যৌগিক পাতা, এবং এই যে
পত্রাংশগুলো এগুলো একটা আর একটা বিপরীতে আছে। এরপর আছে পাতায় পার্শ্বীয় পত্রশিরা দ্যাগ্রজ শাখা বিশিষ্ট। এই যে পত্রশিরা দ্যাগ্রজ শাখা বিশিষ্ট। মাইক্রোস্পোর টেরিডোফাইটার ন্যায় ট্রাইলেট। এই যে মাইক্রোস্পোর, এখানে স্পোরগুলো এই যে স্পোরাঞ্জিয়ামের মধ্যে 3টা করে স্পোর। মাইক্রোস্পোর টেরিডোফাইটার ন্যায় ট্রাইলেট। পত্রমুকুল বিন্যাস ফার্নের ন্যায় কুণ্ডলিত। এই যে দেখো ফার্নে যেমন সার্সিনেট ভার্নেশন দেখা যায়, এই সাইকাডোফিলিকালিসেও এইরকমই পাতায় কচি অবস্থায় সার্সিনেট ভার্নেশন দেখা যায়। ফার্নের শুক্রাণুর মতো সাইকাডোফিলিকালিসের শুক্রাণু সচল ও বহু ফ্লাজেলা যুক্ত। দেখো এইখানে ফার্নের এই শুক্রাণু দেখতে পাচ্ছ, এদের এই যে শুক্রাণুতে ফ্লাজেলা, অনেকগুলো ফ্লাজেলা, তার মানে বহু ফ্লাজেলা যুক্ত এবং সচল, যেটা আমরা সাইকাডোফিলিকালিসেও দেখতে পাই। এরপরে বলেছে টেরিডোফাইটা ও সাইকাডোফিলিকালিস উভয়ের মধ্যেই আর্কিগোনিয়া বিদ্যমান। এটা দেখো টেরিডোফাইটার ফার্ন, যেটা আমরা জানি ফার্ন প্রোথেলাস, এই ফার্ন প্রোথেলাস হার্ট শেপ, এবং হার্ট শেপের যে খাঁজ থাকে সেই খাঁজের কাছাকাছি থাকে আর্কিগোনিয়াম মানে স্ত্রী জননাঙ্গ, এবং নিচের দিকে থাকে পুংজননাঙ্গ। তাহলে এখানে হচ্ছে টেরিডোফাইটার আর্কিগোনিয়াম, এবং এইটা হচ্ছে সাইকাডোফিলিকালিসের, এখানে দেখো এই যে ডিম্বকের মধ্যে আর্কিগোনিয়াম। তাহলে টেরিডোফাইটা এবং সাইকাডোফিলিকালিস উভয়ের মধ্যেই আর্কিগোনিয়া বিদ্যমান। এবং জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ অনুপস্থিত। আমরা জানি যে জিমনোস্পার্মে বৈশিষ্ট্য হচ্ছে জিমনোস্পার্মে জাইলেমে ভেসেল থাকবে না এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকবে না, যেটা টেরিডোফাইটাতেও থাকে না। মেগাস্পোর ফার্নের ন্যায় পুরু প্রাচীর যুক্ত। যে মেগাস্পোরের প্রাচীর পুরু থাকে। কতগুলো গণের কাণ্ড ফার্নের ন্যায় প্রোটোস্টিলি। সাইকাডোফিলিকালিসের কোনো গণে ফার্নের মতো স্টিলি। প্রোটোস্টিলিটা হচ্ছে, আগে বলে নেই একটু, স্টিলি হচ্ছে আমরা যদি কোনো কাণ্ড বা মূলকে সেকশন করি, তাহলে উপর সবচেয়ে বাইরের দিকে থাকে হচ্ছে কাণ্ডে থাকে এপিডার্মিস, মূলে থাকে এপিব্লেমা, তারপরে এন্ডোডার্মিস, কর্টেক্স, হাইপোডার্মিস, কর্টেক্স, তারপর এন্ডোডার্মিস, এরপর একটা লেয়ার থাকে পেরিসাইকেল। তো পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত ভাস্কুলার বান্ডেল সহ যে অংশ সেটাকে আমরা বলি স্টিলি। এবং প্রোটোস্টিলি হচ্ছে, স্টিলি আমরা অনেক ধরনের হয়, তার মধ্যে স্টিলিও তোমাদের পড়ার কথা, তোমরা এটা সেকেন্ড ইয়ারে পড়েছো। সেকেন্ড ইয়ারে টেরিডোফাইটার স্টিলির বিবর্তনের মধ্যে যে বিভিন্ন ধরনের স্টিলি আছে সেগুলো পড়েছো। দেখো তারপরেও প্রোটোস্টিলিটা এখানে একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রোটোস্টিলি হচ্ছে সবচেয়ে প্রিমিটিভ, স্টিলির মধ্যে সবচেয়ে প্রাচীন। এবং এইখানে এই যে ভিতরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জাইলেম, এবং এর বাইরের দিকে থাকে ফ্লোয়েম। তো প্রোটোস্টিলিতে ভিতরে জাইলেম থাকে এবং জাইলেমের চারপাশে থাকে ফ্লোয়েম। জাইলেম চারপাশে ফ্লোয়েম, জাইলেম চারপাশে ফ্লোয়েম। এই যে কনসিস্টিং অফ এ সলিড সিলিন্ডার অফ জাইলেম সারাউন্ডেড বাই আ লেয়ার অফ ফ্লোয়েম। তাহলে প্রোটোস্টিলি এবং কতগুলো গণের কাণ্ডে ফার্নের ন্যায় প্রোটোস্টিলি। সাইকাডোফিলিকালিসে প্রোটোস্টিলি দেখা যায়, এবং জাইলেম ফার্নের ন্যায় মেসার্ক, কখনো কখনো এক্সার্কও হতে পারে। তো জাইলেমের প্রোটোজাইলেমের অবস্থানের উপর ভিত্তি করে জাইলেমকে 3 ভাগে ভাগ করা হয়। দেখো প্রোটোজাইলেম হচ্ছে ভেসেলগুলো যখন মানে সবচেয়ে ছোট যে ভেসেলগুলো, তো এই যে প্রোটোজাইলেম যখন বাইরের দিকে থাকে তখন জাইলেমের এই ধরনের বিন্যাসকে বলে এক্সার্ক। প্রোটোজাইলেম যখন পরিধির দিকে এন্ডার, এখানে এইটা হচ্ছে পরিধি এবং প্রোটোজাইলেম হচ্ছে কেন্দ্রের দিকে, ভিতরের দিকে। তো এই ধরনের বিন্যাসকে বলে হচ্ছে এন্ডার। প্রোটোজাইলেম পরিধির দিকে মানে বাইরের দিকে, যেটা আমরা মূলে দেখতে পাই,
সেটাকে আমরা বলি এক্সার্ক, এবং মেসার্ক হচ্ছে প্রোটোজাইলেম তৈরি হবে মাঝখানে প্রথম, তারপরে কখনো সে বাইরের দিকে প্রোটোজাইলেম তৈরি করবে, কখনো সে ভেতরের দিকেও প্রোটোজাইলেম তৈরি করবে। ঠিক এইভাবে নির্দিষ্ট নিয়মে এভাবে অ্যারেঞ্জ থাকে না, যে এখানে যেমন প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, এখানে যেমন প্রোটোজাইলেম পরিধির দিকে, এখানে প্রোটোজাইলেম পরিধির দিকেও থাকে কিছু, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকেও কিছু থাকে। এই ধরনের জাইলেমের বিন্যাসকে বলে মেসার্ক। তাহলে জাইলেম ফার্নের ন্যায়, মেসার্ক কখনো কখনো এক্সার্কও হতে পারে। দেখো এখানে মেসার্ক জাইলেমের একটা ডেফিনিশন দেওয়া আছে, দ্য কন্ডিশন in which protoxylem is a primary xylem strand develop first in the center of the strand and continues to develop both centrifugally and centripetally. তো কেন্দ্র সেন্ট্রিফুগালি এবং সেন্ট্রিপেটালি, কেন্দ্রাভিমুখী এবং কেন্দ্রের বিপরীতেও প্রোটোজাইলেম তৈরি হতে পারে যখন, তখন সেটাকে আমরা বলি, সেই জাইলেমের বিন্যাসকে আমরা বলি মেসার্ক। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যে সাইকাডোফিলিকালিস এবং ফার্নের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই কারণে মনে করা হয় যে ফার্ন থেকে প্রথম সাইকাডোফিলিকালিস এবং সাইকাডোফিলিকালিস থেকে পরবর্তীতে জিমনোস্পার্মের অন্যান্য সদস্য তৈরি হয়েছে। এই জন্য সাইকাডোফিলিকালিস টেরিডোফাইটা এবং জিমনোস্পার্মের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে বলে মনে করা হয়। তাহলে এটা গেল সাইকাডোফিলিকালিসের ফাইলোজেনি। এবার আমরা দেখব নিটালিসের ফাইলোজেনি। নিটালিসের অবস্থানটা আমরা দেখে আসি কোথায়। এই যে নিটালিস, নিটালিস হচ্ছে কনিফেরোফাইটা শ্রেণী। কনিফেরোফাইটার যে 4টা অর্ডার বা বর্গ আছে, কর্ডেটালিস, গিঙ্গুয়ালিস, কনিফেরালিস এবং নিটালিস, তার মধ্যে আমরা এখন দেখব নিটালিসের ফাইলোজেনি। তাহলে এখানে নিটালিসের ফাইলোজেনি বলতে এখানে মনে করা হয় যে নিটালিস থেকে গুপ্তবীজী উদ্ভিদের সৃষ্টি হয়েছে। এর কারণও আছে, নিটালিসের সাথে আবৃতবীজী উদ্ভিদের অনেক সাদৃশ্য আছে। বিখ্যাত দুইজন শ্রেণীবিন্যাসবিদ এংলার এবং প্ল্যান্টল, তাদের মতে আবৃতবীজী উদ্ভিদের ব্যক্তবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ গোষ্ঠী ব্যক্তবীজী উদ্ভিদ গোষ্ঠীর নিটালিস বর্গ থেকে এসেছে। অর্থাৎ জিমনোস্পার্মের মধ্যে নিটালিস বর্গ থেকে অ্যাঞ্জিওস্পার্মের তৈরি হয়েছে, এবং তাদের মতে প্রথম নিটালিস থেকে তৈরি হয়েছে প্রোটোঅ্যাঞ্জিওস্পার্ম নামক উদ্ভিদ, এবং পরবর্তীতে প্রোটোঅ্যাঞ্জিওস্পার্ম থেকে তৈরি হয়েছে অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। তাহলে এটা মনে করার কারণ হচ্ছে নিটালিস বর্গের সাথে, বিশেষ করে নিটালিস বর্গের যে নিটামের সাথে আবৃতবীজী উদ্ভিদের অনেক সাদৃশ্য পাওয়া গেছে। দেখো আগে একটু দেখে নাও ছবি। এটা হচ্ছে নিটাম এবং এটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। এটা একটা আম গাছ। দেখো এদের পাতা, আকার, আকৃতি অনেকটাই কাছাকাছি। নিটাম উদ্ভিদের সাধারণ আকৃতি গুপ্তবীজী উদ্ভিদের ন্যায়। পাতার গঠন, পত্রবিন্যাস, শিরাবিন্যাস দ্বিবীজপত্রী উদ্ভিদের মতো। এই যে পাতার গঠন, পাতার বিন্যাস, শিরাবিন্যাস সবই দ্বিবীজপত্রী উদ্ভিদের মতো। জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ উপস্থিত। জিমনোস্পার্মে সাধারণত জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ অনুপস্থিত থাকে, কিন্তু নিটামে জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ উপস্থিত, যেটা আবৃতবীজী উদ্ভিদের সাথে সাদৃশ্যযুক্ত। দেখো স্ট্রবিলাসের গঠন দ্বিবীজপত্রী উদ্ভিদের প্যানিকেলের ন্যায়, প্যানিকেল জাতীয় পুষ্পবিন্যাস। দেখো এইটা হচ্ছে নিটামের স্ট্রবিলাস, আর এইটা হচ্ছে প্যানিকেল জাতীয় ইনফ্লোরেসেন্স পুষ্পবিন্যাস। এই যে এখানে হচ্ছে পিরামিড আকৃতির এই যে কতগুলো ইনফ্লোরেসেন্স, এই যে আলাদা আলাদা হালকা ভাবে পিরামিডের মতো গঠন তৈরি করেছে, যেটা নিটামের স্ট্রবিলাসের সাথে
সাদৃশ্যযুক্ত। পুং এবং স্টেরোস্ট্রাবিলাস দুইটাই এই একই ধরনের দেখতে। তাহলে স্ট্রাবিলাসের গঠন দ্বিবীজপত্রী উদ্ভিদের পেনিক্যালের ন্যায়। উভয় প্রকার পুষ্পে পুষ্পপুট বিদ্যমান। পুষ্পপুট হচ্ছে যখন বৃতি এবং দলকে আলাদা করা যায় না, তখন আমরা তাকে বলি পুষ্পপুট। তো এদের নিটামের এই বৈশিষ্ট্যটা দেখা যায়। ডিম্বকের দুটি ডিম্বক ত্বক। আবৃতবীজী উদ্ভিদের ডিম্বকের দুইটা ত্বক থাকে, বহিত্বক এবং অন্তত্বক, এবং নিটামের ডিম্বকেও এইরকম দুটো ত্বকই দেখা যায়। স্ত্রী গ্যামিটোফাইটে কোনো আর্কিগোনিয়াম তৈরি হয় না। একটু আগে দেখেছিলে যে সাইকাড জাতীয় উদ্ভিদে এই যে আর্কিগোনিয়াম, সাইকাডোফিলিকালিসের এই যে সাইকাসে হয় আর্কিগোনিয়াম তৈরি হয়, যেটা ফার্নের সাথে সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্য, কিন্তু অ্যাঞ্জিওস্পার্মে কিন্তু এই আর্কিগোনিয়াম তৈরি হয় না। নিটালিসেও এই নিটামেও এই আর্কিগোনিয়াম তৈরি হয় না, এবং নিষেকের পর শস্য উৎপন্ন হয়। জিমনোস্পার্মে নিষেকের পর শস্য উৎপন্ন হয়, কিন্তু সেটা হ্যাপ্লয়েড। তো এখানে বলেছে নিটামে নিষেকের পর শস্য উৎপন্ন হয়। বীজে দুইটা বীজপত্র থাকে, যেটা দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রায় কাছাকাছি। দেখো, এবং এইখানে যে বলা আছে যে প্রোটোঅ্যাঞ্জিওস্পার্ম, এখানে বলেছে যে নিটালিস থেকে প্রোটোঅ্যাঞ্জিওস্পার্ম নামক উদ্ভিদ গোষ্ঠী এবং প্রোটোঅ্যাঞ্জিওস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্ম তৈরি হয়েছে। এই যে এইখানে প্রোটোঅ্যাঞ্জিওস্পার্ম, দেখো প্রোটোঅ্যাঞ্জিওস্পার্মের এগুলো হচ্ছে ডিম্ব, এবং এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিম্ব রন্ধ্র। এই প্রতিটা আলাদা আলাদা ডিম্ব। তাহলে এই যে ডিম্ব রন্ধ্র মাইক্রোপাইল, যেটা আমরা আবৃতবীজী, এটা একটা আবৃতবীজী উদ্ভিদের ডিম্ব। দেখো এই যে প্রায় কাছাকাছি সাদৃশ্যযুক্ত ডিম্ব। তাহলে জিমনোস্পার্ম থেকে প্রোটোঅ্যাঞ্জিওস্পার্ম, মানে এইগুলো প্রোটোঅ্যাঞ্জিওস্পার্ম। এই যে এখানে ক্যাটোনিয়া, এই যে এগুলো হচ্ছে প্রোটোঅ্যাঞ্জিওস্পার্ম। এই প্রোটোঅ্যাঞ্জিওস্পার্ম থেকে পরবর্তীতে অ্যাঞ্জিওস্পার্মের উৎপত্তি হয়েছে। এবং দেখো অ্যাঞ্জিওস্পার্মের সাথে নিটামের অনেক বৈশিষ্ট্যে মিল আছে, যেগুলো আমরা একটু আগেই আলোচনা করলাম, জিমনোস্পার্ম এবং আবৃতবীজী উদ্ভিদ। তাহলে নিটালিসের ফাইলোজেনি হচ্ছে, ধারণা করা হয় যে নিটালিস বর্গের উদ্ভিদ থেকে গুপ্তবীজী উদ্ভিদের সৃষ্টি হয়েছে, এবং তার সপক্ষে যুক্তি হচ্ছে এদের সঙ্গে, এবং সরাসরি তৈরি হয় না নিটালিস থেকে, প্রথম নিটালিস থেকে প্রোটোঅ্যাঞ্জিওস্পার্ম এবং পরবর্তীতে প্রোটোঅ্যাঞ্জিওস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্ম তৈরি হয়। এবং এর সপক্ষে যুক্তি হচ্ছে নিটালিসের সাথে আবৃতবীজী উদ্ভিদের অনেক বৈশিষ্ট্যের সাদৃশ্য। সবশেষে আমরা দেখব যে ইফেড্রা, উইলিশিয়া এবং নিটাম, এই তিনটা গণে এমন কিছু উন্নত বৈশিষ্ট্য আছে যার কারণে এই তিনটা গণকে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে স্থান দেওয়া হয়েছে এবং একটা পৃথক বর্গে রাখা হয়েছে। এবং চেম্বারলিন এই বর্গটার নাম দেন নিটালিস। তাহলে কোন কোন গণ? ইফেড্রা, উইলিশিয়া এবং নিটাম, এই তিনটা গণের আবৃতবীজী উদ্ভিদের সঙ্গে খুব কাছাকাছি বৈশিষ্ট্য এদের। এই জন্য এদেরকে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আলাদা একটা বর্গ হিসেবে নিটালিস বর্গে এদেরকে স্থান দেওয়া হয়েছে। দেখো এই গণগুলোতে কি কি বৈশিষ্ট্য আছে? নিটামের যে বৈশিষ্ট্যগুলো আগে আবৃতবীজী উদ্ভিদের সাথে সাদৃশ্য যেগুলো পড়েছো ওইগুলোই মোটামুটি। দেখো আবৃতবীজী উদ্ভিদের সঙ্গে সাদৃশ্য, পত্রবিন্যাস তীর্যকাপন্ন এবং অভিমুখ, কাণ্ডে জাইলেমে ফেসেল বিদ্যমান, রেজিন নালী অনুপস্থিত। জিমনোস্পার্মের রেজিন নালী আছে, কিন্তু এদের রেজিন নালী নেই। পুংস্ত্রী রেণুপত্র মঞ্জুরি যৌগিক এবং দেখতে দ্বিবীজপত্রী উদ্ভিদের প্যানিকল পুষ্প বিন্যাসের মতো, যেটা আগে দেখালাম একটু আগে, যে এখানেও দেখতে পাচ্ছ পুংস্ট্রাবিলাস যৌগিক এবং দেখতে দ্বিবীজপত্রী উদ্ভিদের প্যানিকল পুষ্পবিন্যাসের মতো। ডিম্বকের দুটি ত্বকের মধ্যে অন্তত ক্রমশ দীর্ঘ সরু হয়ে ডিম্বক রন্ধ্র নালী
গঠন করে, যা গুপ্তবীজী উদ্ভিদের গর্ভদণ্ড রূপে গণ্য হয়। এই যে এখানে দেখো, এই যে ডিম্বকের যে দুটো ত্বক, এই বহিত্বক অন্তত্বক, তার মধ্যে এই যে অন্তত্বকটা ক্রমশ সরু হয়েছে এবং দীর্ঘ হয়েছে, যেটা পরবর্তীতে মনে হয় যেন গুপ্তবীজী উদ্ভিদের গর্ভদণ্ডে রূপান্তরিত হয়। এবং দ্বিবীজপত্রী ভ্রূণের উপস্থিতি দেখো, এই যে এখানে যে ভ্রূণ, যেটা দ্বিবীজপত্রী ভ্রূণ এখানে। তাহলে এই সমস্ত কারণে এই তিনটা শ্রেণীকে, তিনটা গণকে, ইফেড্রা, উইলিস্টিয়া এবং নিটাম, এদেরকে নিটালিস বর্গ হিসেবে গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে স্থান দেওয়া হয়েছে। এরপর এটা খুব জরুরি, দেখো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো এরপর ফাজালিন, উনি একজন ফাজালিন বিজ্ঞানী, তিনি উল্লেখ করেন যে গুপ্তবীজী উদ্ভিদের পূর্বসূরি যে প্রো অ্যাঞ্জিওস্পার্ম এবং নিটালিস বর্গ একটা কমন স্টক থেকে তৈরি হয়েছে। একটা কমন অরিজিন থেকে প্রো অ্যাঞ্জিওস্পার্ম এবং নিটালিস তৈরি হয়েছে, এবং প্রো অ্যাঞ্জিওস্পার্ম থেকে বিবর্তনের মাধ্যমে আধুনিক আবৃতবীজী উদ্ভিদের উদ্ভব হয়েছে। অন্যদিকে যে অ্যাঞ্জিওস্পার্ম, প্রো অ্যাঞ্জিওস্পার্ম এবং নিটালিস তৈরি হয়েছিল, সেখান থেকে প্রো অ্যাঞ্জিওস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্ম, আর নিটালিস থেকে তৈরি হয়েছে, নিটালিস শাখাটি দুইটি লাইনে বিভক্ত হয়। একটা থেকে নিটালিসের একটা শাখা থেকে ইফেড্রা এবং অন্য শাখা থেকে উইলিস্টিয়া এবং নিটামের উদ্ভব হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের জিমনোস্পার্মের যে বিভিন্ন বর্গ বা বিভিন্ন গণ আছে, তাদের ফাইলোজেনি আমরা দেখলাম। এই যে এটা, এই যে নিটামের সাথে আবৃতবীজী উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য, মানে নিটাম থেকে আবৃতবীজী উদ্ভিদের যে উৎপত্তি হয়েছে, এই প্রশ্নটা সরাসরি এভাবেও আসতে পারে, নিটামের সাথে আবৃতবীজী উদ্ভিদের সাদৃশ্য, অথবা নিটামের উন্নত বৈশিষ্ট্য উল্লেখ করো, এভাবেও আসতে পারে। তো জিমনোস্পার্মের আসলে বোঝাটা খুব কম, মনে রাখার ব্যাপারটাই এখানে সবচেয়ে বেশি। এই জন্য শ্রেণীবিন্যাস থেকে শুরু করে ফাইলোজেনি পর্যন্ত একই কথা অনেক বারবার আমি লিখেছি, স্লাইডে দিয়েছি, একই ছবি বারবার দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমরা বারবার শুনলে, বারবার দেখলে এটা তোমাদের মাথায় আস্তে আস্তে স্থায়ী যাতে হতে পারে। তবে সবচেয়ে বড় চেষ্টা করতে হবে তোমাদের নিজেদেরকে পড়তে হবে, নিজেদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। আমি শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করতে পারি, কিন্তু চেষ্টা তোমাদেরকে করতে হবে। এবং জিমনোস্পার্মে তোমরা দেখেছো যে 2 বছরে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে 3 বছর পরীক্ষা হয়েছে, তার মধ্যে 2 বছরের প্রশ্ন আমি এই গ্রুপে পোস্ট করেছিলাম। সেখানে দেখেছো যে জিমনোস্পার্ম থেকে সব পড়তে হয়, কিছু বাদ দেওয়া যায় না। যেমন জিমনোস্পার্মের সাথে আবৃতবীজী উদ্ভিদের সাদৃশ্য, বেনেট টাইটালিসের ফাইলোজেনি আসতে পারে, এমনকি বলতে পারে যে নিটালিস বর্গের বৈশিষ্ট্য বর্ণনা করো, এই যে সাধারণ বৈশিষ্ট্য যেগুলো। তারপর আসতে পারে যে ফাজালিন যে প্রোঅ্যাঞ্জিওস্পার্ম থেকে যে জিমনোস্পার্মের উৎপত্তি যেটা দেখিয়েছেন, যে পদ্ধতি বর্ণনা করেছেন, সেটা বর্ণনা করো। তারপর আসতে পারে নিটালিসের ফাইলোজেনি, তো আসতেই পারে সাইক্যাডোফিলিকালিসের ফাইলোজেনি, অথবা সাইক্যাডোফিলিকালিসের সঙ্গে টেরিডোফাইটার সাদৃশ্য বর্ণনা করো। বেনেট টাইটালিসের ফাইলোজেনি,
এখান থেকে সব কিছু পড়তে হবে, কিছু জিমনোস্পার্মের কিচ্ছু বাদ দেওয়া যায় না। এবং এই জন্য এখানে পাশ করার হার, আমি 3 বছর পরীক্ষা হয়েছে, 3 বছরই ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আমি খাতা দেখছি, পাশের হার খুব কম থাকে, খুব 100টা খাতাতে হয়তোবা 7 জন বা 8 জন পাশ করে, সবাই যে পাশ করে তাও না, পাশ জোর করে করানো হয়। ভালোভাবে খাতা দেখলে হয়তোবা এই 7 জনও পাশ করবে কিনা সন্দেহ। তো তোমরা সময়টা নষ্ট না করে পড়তে থাকো, সব কোর্সই পড়বে, সব কোর্স জরুরি। এবং এই জিমনোস্পার্ম, প্যালিওবোটানি, প্যালিনোলজি, বিশেষ করে জিমনোস্পার্ম পার্টের কিছুই বাদ দেওয়া যাবে না, সব কিছু পড়বে। এবং এই যে ক্লাসিফিকেশন এবং ফাইলোজেনি, এটা খুব ভালোভাবে পড়বে, তাহলে সামনের দিকে আরো কিছু বুঝতে তোমাদের সুবিধা হবে, নাহলে বোঝাটা মুশকিল হয়ে যাবে। তো ভালোভাবে পড়বে, সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সবাই সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।